মুভি কুইকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে সিরিজটি আপনাদের কাছে নিয়ে এসেছি তার নাম গভীর জলের মাছ সিজন 1। সিজন 2 খুবই ইন্টারেস্টিং। সেটি দেখার আগে সিজন 1টা একবার দেখে নিন, ভালো লাগবে। চারজন প্রাণের বন্ধুদের আসল চেহারা তখনই সামনে আসে যখন ওদের মধ্যে একজন বিপদে পড়ে। বিপদে পড়া বন্ধুকে নিজেদের হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে তারা মেতে ওঠে ওকে কোণঠাসা করতে। কোণঠাসা হতে হতে বন্ধুটি ওদের একটি খেলা খেলতে আমন্ত্রণ করে, যার অন্তর্নিহিত অর্থ ছিল ওরা যে সংসার, স্বামী, রূপ ইত্যাদি নিয়ে এতক্ষণ বড়াই করছিল সেগুলোকে সত্যি এতটা বড়াই করার মতো, না অবিশ্বাসের ঝড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। চলুন আর বকবক না করে মূল গল্পে ফেরা যায়। প্রথম সিনে দেখা যায় যে পুলিশ ফোন করেছে বিশাখাকে কোনো এক খুনের জিজ্ঞাসাবাদ করার জন্য। বিশাখা খুব ভয় পেয়ে গেছে। বিশাখা ওর আরো দুই বান্ধবীর সাথে পরামর্শ করে যে পুলিশকে কি কি বলবে আর কি কি বলবে না। আসলে খুন হয়েছিল চন্দ্রিমা বলে ওদের একজন বান্ধবী। এটা খুন না সুইসাইড পুলিশ তখনও বুঝতে পারেনি, তাই জিজ্ঞাসাবাদ করার জন্য চন্দ্রিমার 3 প্রাণের বান্ধবী বিশাখা, দিতি ও আরাত্রিকাকে ফোন করে। এবারে 4 বন্ধুর বিষয়ে জানা যাক। 4 বান্ধবী চন্দ্রিমা, দিতি, বিশাখা আর আরাত্রিকা। এরা ছোটবেলাকার প্রাণের বন্ধু। এখন অবশ্য তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু এরা এখনো নিজেদের বন্ধুত্বটাকে বাঁচিয়ে রেখেছে। মাসের শেষ রবিবার এরা একটি ক্যাফেতে দেখা করে, পার্টি করে এবং পিএনপিসি করে। বাই দ্য ওয়ে, ক্যাফেটির নামও কিন্তু পিএনপিসি ক্যাফে। সেদিনও ছিল মাসের শেষ রবিবার। ওরা 3 জনই ক্যাফেতে পৌঁছে গিয়েছিল, কিন্তু চন্দ্রিমা আসতে একটু দেরি করে। চন্দ্রিমার মুখ দেখে ওরা বুঝতে পারে যে কিছু সমস্যা তো হয়েছে চন্দ্রিমার। জিজ্ঞেস করতেই চন্দ্রিমা বলে যে ওর হাজবেন্ডের নাকি অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। হাজবেন্ড ওর কাছ থেকে ডিভোর্স চাইছে বলেই চন্দ্রিমা কাঁদতে শুরু করে। বাকি 3 বান্ধবী দিতি, বিপাশা আর আরাত্রিকা ওকে প্রথম অল্প বোঝানোর চেষ্টা করলেও চন্দ্রিমা কন্টিনিউয়াসলি কাঁদতেই থাকে। তখন তারা প্রচণ্ড বিরক্ত হয়ে চন্দ্রিমাকে বলে যে চন্দ্রিমাই রেসপন্সিবল তার বরের এরকম ব্যবহারের জন্য, কারণ সে কখনোই খুব ফিগার কনসিয়াস না। জিম বা যোগাও করে না, শরীরের যত্ন নেয় না, বসে বসে খালি খায় আর মোটা হয়। হাজবেন্ডকে ঠিকঠাক টাইম দেয় না, হাজবেন্ডের পয়সা উড়িয়ে যখন তখন শপিং করে, ইত্যাদি ইত্যাদি। বন্ধুদের কথায় চন্দ্রিমা খুব দুঃখ পায় এবং সেই সঙ্গে তার খুব রাগও হয়। ও তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে সে তার বর তীর্থকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছিল বলে এরকম হয়েছে, না হলে জিম জামা ফিট থাকার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কোনো রিলেশন নেই। তখন বিশাখা বলে যে নিশ্চয়ই চন্দ্রিমা আর ওর বর তীর্থর মাঝে কোনো ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, যার জন্য তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটল। ওরা 3 জনই দাবি করে বসে যে বরকে সবসময় নিজেদের কন্ট্রোলে রাখতে হয়, না হলে পরে অবস্থা চন্দ্রিমার মতোই হয়। চন্দ্রিমা তার উত্তরে বলে যে অন্য সবার মতো সে নিজের বরকে আঁচলে বেঁধে রাখে, যথেষ্ট স্বাধীনতা দিয়েছিল। এরকম স্বাধীনতা পেলে সব হাজবেন্ডই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। চন্দ্রিমার মতের সঙ্গে বাকি 3 জন একমত হতে পারছিল না। ওদের বরেরা সুযোগ পেলেও কোনো দিনই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করবে না, কারণ ওদের বরেরা নিজেদের সংসার, বউ আর কোনো ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে ব্যস্ত। বিশাখা বলে যে ওর হাজবেন্ড ধ্রুবকে ইনভেস্টমেন্ট, টাকা পয়সা এইসব ব্যাপারেই এনগেজ করে রেখেছে। ধ্রুব বউয়ের গয়না, বাড়ি, গাড়ির ডিমান্ড ফুলফিল করার জন্য সবসময় ব্যস্ত। ওর অন্য কোনো ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আরাত্রিকা দাবি করে যে অনির্বাণ ইচ্ছে করলেই তাকে ছাড়তে পারবে না, কারণ তাদের সেক্স লাইফ খুব ভালো। বিছানায় আরাত্রিকা অনির্বাণকে সব সময় ডমিনেট করে, আর এইভাবেই সে তার নিজের হাজব্যান্ড অনির্বাণকে নিজের বশে করে নিয়েছে। দিতি বলে যে তার বর সুমিত একজন বনেদি ঘরের সন্তান। সে নিজের স্ত্রীকে খুব ভালোবাসে আর এক্সট্রা ম্যারিটালের মতো বিষয়কে খুবই ঘৃণা করে। সুমিত জানে যে কিভাবে নিজের সংসার ঠিক রাখতে হয়। সে কখনোই তীর্থর মতো কিছু করতে পারে না।
এসব কথা শুনতে চন্দ্রিমার একদমই ভালো লাগছিল না। চন্দ্রিমা তখন ওদের তিনজনকে একটা অদ্ভুত গেম খেলার প্রস্তাব দেয়। গেমটি এমন যে ওরা তিনজন একে অপরের বরেদের নিজেদের প্রেমের জালে ফাঁসাবে। যদি ওদের বরেরা সেই ফাঁদে পা দেয় তাহলে চন্দ্রিমা জিতে যাবে, আর যদি সেটা না হয় তবে ওরা জিতবে। তিনজনের কেউই প্রথমে খেলাটি খেলতে চাইছিল না, কিন্তু চন্দ্রিমার জোরাজোরিতে ওরা অবশেষে এই গেমের জন্য রাজি হয়। গেমের নিয়ম চন্দ্রিমাই ঠিক করে দিয়েছিল। বিশাখা সিডিউস করবে দিতির বর সুমিতকে, দিতি করবে আরাত্রিকার বর অনির্বাণকে, এবং আরাত্রিকা করবে বিশাখার বর ধ্রুবকে। যেহেতু এটা একটা গেম, তাই চন্দ্রিমা সবাইকে সাবধান করে দিয়েছিল যে এই প্রেমের অভিনয়ে ওরা যেন সিরিয়াস না হয়, তাহলে বন্ধুদের ঘর ভেঙে যেতে পারে। তিন বান্ধবীও নিজেদের মধ্যে কথা বললে ঠিক করে নেয় যে ওরা কখনোই সিডিউস করতে গিয়ে একে অপরের হাজবেন্ডের সঙ্গে ফিজিক্যাল হবে না। চন্দ্রিমা আরও বলে যে যেহেতু এটা একটা গেম, তার জন্য সবাইকে প্রত্যেক রবিবার এসে চন্দ্রিমাকে জানাতে হবে যে কি কি হয়েছে। গেমটা 1 মাসের জন্য চলবে। সবাই চন্দ্রিমার এই শর্তে নিমরাজি মতো হয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু প্রথমে কেউই এই খেলাটাকে সিরিয়াসলি নিচ্ছিল না। তারপর যখন চন্দ্রিমা ফোন করে একে একে তিনজনকে জিজ্ঞেস করে যে 2 দিন থেকে ওদের বরেরা কি দেরি করে ঘরে ফিরছে, তখন ওদের মনে সন্দেহ হয়। তখন চন্দ্রিমা ওদের জানায় যে খেলা সত্যি শুরু হয়ে গেছে। ওরাও চন্দ্রিমাকে বিশ্বাস করে, কারণ সত্যি 2 দিন থেকে ওদের বরেরা দেরি করে ঘরে ফিরছিল আর বলছিল যে অফিসের কাজে আটকে গেছে। যেহেতু গেম সম্বন্ধীয় কোনো কথাই ওরা একে অপরকে জানাচ্ছিল না, তাই ফোনের কথাটা একে অপরকে ওরা জানায় না আর ভাবে যে সত্যি খেলা শুরু হয়ে গেছে। অতঃপর ওরা নিজেরাই ঠিক করে যে যেহেতু খেলা শুরুই হয়ে গেছে তাই ওরাও খেলবে, ওরা কাউকে ছাড়বে না। যেমন ভাবা তেমন কাজ। সবাই ফোন করে বান্ধবীদের বরেদের ডাকে দেখা করার জন্য। বরেরা প্রথমে বুঝতে পারে না যে মেয়েরা নিজেদের বান্ধবীকে ছেড়ে ওদেরকে কেন নিজেদের সমস্যার কথা বলার জন্য ডাকলো। তারপরে ওরা যায় দেখা করার জন্য। বিশাখা যায় রেস্টুরেন্টে সুমিতের সঙ্গে দেখা করার জন্য। গিয়ে প্রথমে নিজের হাজবেন্ড ধ্রুবর নামে এবং পরে দিতির নামে অনেক মিথ্যে কথা বলে, যাতে করে সুমিত বিশাখার উপর সহানুভূতিশীল হয়। বিশাখা বলে যে ধ্রুব ওর উপর খুবই অত্যাচার করে আজকাল। নিজের অফিসের পার্টিতে নিয়ে যায় বিশাখাকে জোর করে, যেতে না চাইলে খুব মারধর করে আজকাল। এসব কথা শুনে সুমিতের খুবই খারাপ লাগে। সে প্রশ্ন করে যে বিশাখা দিতিকে এসব কথা না বলে তাকে কেন বলছে। তখন বিশাখা জানায় যে দিতি এবং তার অন্যান্য বন্ধুরা ধ্রুবকে হিরো বলে ভাবে। অনেক দামি দামি শোয়ের টিকিট ধ্রুব ওদের জন্য বুক করে দেয়। তার জন্য তারা ধ্রুবকে খুবই পছন্দ করে। বিশাখার মুখে এসব কথা শুনলে ওরা কখনোই বিশ্বাস করবে না। এসব কথা শুনে সুমিতের আরও বেশি খারাপ লাগে। বিশাখা আরও বলতে থাকে যে সুমিত দিতিকে যেমন ভাবে আসলে দিতি তেমন নয়। দিতি একেবারে অন্যরকম। যেমন সুমিত লিপস্টিক লাগানো একেবারে পছন্দ করে না, কিন্তু দিতি বাইরে এলে সব সময় লিপস্টিক লাগায়, আবার ঘরে ঢোকার সময় লিপস্টিক মুছে তারপর ঢোকে। সোশ্যাল মিডিয়াতে সবসময় নেচে নেচে রিল আপলোড করে, যেটা হয়তো সুমিতের জানা নেই। বিশাখা সুমিতকে আরও বলে যে সুমিত যেরকম সাধাসিধে সিম্পল, ঠিক সেরকম কাউকেই বিশাখা নিজের জীবনে হাজবেন্ড হিসেবে পেতে চেয়েছিল। ধ্রুব একেবারে অন্যরকম, তাই ধ্রুবর সঙ্গে ও আর এখন পেরে উঠছে না। পারলেও এখনই ধ্রুবকে ডিভোর্স দিয়ে দেয়। ব্যাপারটা আরও একটু জমানোর জন্য বিশাখা নিজের গায়ে ইচ্ছে করে কফি ফেলে দেয়, যার ফলে আউট অফ সিম্প্যাথি ওরা একটু কাছাকাছি আসে। এদিকে দিতি দেখা করেছে অনির্বাণের সঙ্গে। অনির্বাণের গাড়িতে ওরা বসে আছে। দিতি খুবই ডিপ্রেসড, কারণ সুমিত বিছানায় খুব ভায়োলেন্ট হয়েছে। সুমিতের এই অত্যাচারটা দিতির কাছে ক্রমশ অসহ্য হয়ে উঠছে, তাই সে অনির্বাণের কাছে সাহায্য চাইতে এসেছে। এসব কথা শুনে অনির্বাণ খুব অবাক হয়। ও দিতিকে বলে যে এটা ওদের একেবারে পার্সোনাল ব্যাপার, এতে অনির্বাণের কি করার থাকতে পারে। তখন দিদি একটু কিন্তু করে বলে যে ও শুনেছে আরাত্রিকাও নাকি বিছানায় খুব ভায়োলেন্ট, আর অনির্বাণ সে ব্যাপারটা খুব এনজয় করে।
তাই দিতি অনির্বাণের কাছে জানতে চায় যে সে কি করে এসব অত্যাচার সহ্য করে, কিভাবেই বা এনজয় করে। দিতির মুখে এইসব কথা শুনে অনির্বাণের তো মাথা খারাপ। দিতি কি করে জানলো ওদের একান্ত পার্সোনাল একটি কথা? যখন দিতি জানায় যে আরাত্রিকাই নাকি ওদের বলেছে এই বেডরুম সিক্রেটটা। আরাত্রিকা নাকি কমপ্লিট কন্ট্রোল করে অনির্বাণকে, শি রাইটস অন হিম। কথাটা শুনে অনির্বাণের খুব খারাপ লাগে এবং খুব রাগও হয়। সে তখন দিদিকে জানায় যে সে মোটেও আরাত্রিকার এই ব্যাপারটা এনজয় করে না। আরাত্রিকার আঁচড়ানো কামড়ানো মোটেও সহ্য করতে পারে না, কিন্তু যেহেতু আরাত্রিকাকে ভালোবাসে সেই জন্য এসব অত্যাচার মুখ বুজে সহ্য করে। দিদি তখন ব্যাপারটা বুঝতে পারছে এমন ভাব করে অনির্বাণের হাতের উপর হাত রেখে ওকে সান্ত্বনা দেওয়ার ছলে ওকে টাচ করে, যেটা কিনা একেবারেই গেমের নিয়মের বিপরীত। এদিকে সবাই যখন গেমে ব্যস্ত তখন আরাত্রিকাই বা পেছনে পড়ে থাকবে কেন? সেও ধ্রুবর সঙ্গে ধ্রুবর অন্য একটি ফ্ল্যাটে দেখা করে, যে ফ্ল্যাটটা ধ্রুব বিশাখাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিল। আরাত্রিকা ধ্রুবকে জানায় যে ওর বর অনির্বাণ ওর নামে থাকা ওর বাবার বাড়িটি বিক্রি করে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। আরাত্রিকার ব্যাংক অ্যাকাউন্টও খালি করে দিয়েছে। যেহেতু ধ্রুবর ইনভেস্টমেন্টের বিষয়ে ভালো আইডিয়া আছে, তাই আরাত্রিকা ধ্রুবর হেল্প চাইতে ওর কাছে এসেছে। তখন ধ্রুব বলে যে এই কাজের জন্য আরাত্রিকা বিশাখার হেল্প চাইলেই পারত। তখন আরাত্রিকা ধ্রুবকে জানায় যে বিশাখা নিজের হাজবেন্ডকে অল্প রেসপেক্ট করে না। ও বন্ধুদের এটা বলেছে যে তার বুদ্ধিতেই নাকি ধ্রুব সব ইনভেস্টমেন্টগুলো করে। ধ্রুব নিজের খুব একটা নাকি আইডিয়া নেই এইসব ক্ষেত্রে। আরাত্রিকার ধারণা যে নিজের হাজবেন্ডের কথা এইভাবে বলতে পারে, সে কি করে নিজের বান্ধবীর পার্সোনাল লাইফ গোপন রাখবে? আরাত্রিকার মুখে এসব কথা শুনে স্বভাবতই ধ্রুব আপসেট হয়ে যায়। এমন সময় আরাত্রিকা উত্তেজনার বশে ইচ্ছে করে জুসের গ্লাস হাত থেকে ফেলে দিয়ে ধ্রুবর কাছাকাছি আসার চেষ্টা করে। দিতির হাজবেন্ড সুমিত বিশাখাকে একেবারেই বিশ্বাস করতে পারছিল না, তাই সে বাড়ি এসে রাতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানিয়ে দিতির রিলসগুলো দেখে কনফার্ম হয় যে বিশাখাই ঠিক। মনে মনে খুবই দুঃখ পায় সুমিত। বড়েরা ভাবতে থাকে যে ওদের এমন কি দোষ হয়েছিল যে ওদের বউয়েরা এত এত মিথ্যা কথা বলতে শুরু করলো। বউয়েদের কোনো স্বাদই তো ওরা অপূর্ণ রাখেনি। তাহলে সেদিনের পর থেকে ওদের তিনজনের হাজবেন্ডই ওদের স্ত্রীদের ইগনোর করতে শুরু করে। প্রথমে কিছু বুঝতে না পারলেও আস্তে আস্তে ওরা সবাই লক্ষ্য করে যে ওদের বরেদের ব্যবহারে কি সাংঘাতিক ধরনের পরিবর্তন এসেছে। আস্তে আস্তে এই প্রেমের খেলাটা ওরা তিনজনই খুব উপভোগ করতে শুরু করেছিল। একঘেয়ে জীবনে এই প্রেমের অভিনয় এক টুকরো খুশির বাতাস যেন বয়ে আনে। ফার্স্ট ডেটের পর ওরা সেকেন্ড ডেটেও যায়। অনির্বাণ আর দিতির মধ্যে ব্যাপারটা যেন খুব তাড়াতাড়ি জমে উঠছিল। দিতির সঙ্গে অনির্বাণের ব্যবহার বেশ মাখো মাখো পর্যায়ে যাচ্ছে দেখে দিতিও বেশ খুশি। আরাত্রিকা থেকে অনির্বাণকে সরিয়ে নিজের বশে করার যে অমোঘ প্রচেষ্টা দিতি চালাচ্ছিল, তাতে সে অনেকটাই সফল। ব্যাপারটা আন্দাজ করতে পেরে আরাত্রিকা বিশাখাকে রেস্টুরেন্টে ডেকে এনে জানায় যে অনির্বাণ একেবারেই ওকে পাত্তা দিচ্ছে না, নিশ্চয়ই দিতি কোনো কলকাঠি নাড়িয়েছে। আরাত্রিকা বিশাখাকে রিকোয়েস্ট করে যে সুমিতের সঙ্গে বিশাখা যেন একটু বেশি মাখামাখি করে সুমিতকে দিদির কাছ থেকে সরিয়ে আনে। বিশাখা আরাত্রিকার রিকোয়েস্ট রাখতে পারবে না বলে জানায়, কারণ সেটা খেলার নিয়মের মধ্যে পড়ে না। তারপর বিশাখা আরাত্রিকাকে বলে যে সেও ফিল করেছে ধ্রুব ওকে ইগনোর করছে। তার মানে কি আরাত্রিকা ধ্রুবকে ওর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে? কিন্তু সত্যিটা এটা যে বিশাখাও সুমিতের সঙ্গে আবার রেস্টুরেন্টে দেখা করেছিল। সুমিত তখন বিশাখাকে ধন্যবাদ দিয়ে বলে যে দিদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করেও জানতে পেরেছে যে বিশাখা যা বলেছে সবটাই সত্যি। সুমিত বিশাখার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। বিশাখা মনে মনে হয়তোবা সেটাই চাইছিল, কিন্তু বন্ধুত্ব শব্দটা ওর কাছে পছন্দের ছিল না। সুমিতের থেকে বন্ধুত্বের বেশি কিছু এক্সপেক্ট করছিল। যদিও বিশাখা সুমিতের উপর ইন্টারেস্টেড ছিল না, কারণ ওর বর ধ্রুব আর ওর একজন বয়ফ্রেন্ডের তুলনায় সুমিত একেবারেই মাঝারি মাপের লোক ছিল। বিশাখার বয়ফ্রেন্ড, আসছি তার কথা আমি পরে। এদিকে আরাত্রিকাও প্রচন্ড চেষ্টা করছিল ধ্রুবকে নিজের বশে আনার। বিশাখার বিরুদ্ধে ধ্রুবকে অনেকটাই সে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু প্রেম প্রেম ভাবটা ঠিক জমে উঠছিল না।
ওরা চন্দ্রিমাকে রিপোর্ট করার জন্য রেস্টুরেন্টে যায়, কিন্তু চন্দ্রিমা ওদের কাছ থেকে একটি কথাও বের করতে পারে না। এমন সময় এই অঘটন, ওরা জানতে পারে যে চন্দ্রিমা ছাদ থেকে পড়ে মারা গেছে। এটা খুন না সুইসাইড সেটা ওরা কেউই জানে না। তারপরে শুরু হলো পুলিশি জেরা। চন্দ্রিমার কাছের এবং বিশেষ বন্ধু হওয়ার জন্য পুলিশ প্রথমে ওদের তিনজনকে একে একে ফোন করে জেরা করার জন্য। পুলিশের জেরার মুখে পড়ে ওরা তিনজনই ফোনে একে অপরের সঙ্গে কথা বলে ঠিক করে নেয় যে কতটা পুলিশকে বলবে আর কতটা বলবে না। গেমের কথাটা ওরা পুলিশকে বলবে না বলে ঠিক করে। আলোচনার মাধ্যমে এটাই স্থির করে যে ওরা সম্পূর্ণ দোষটা তীর্থের উপর ভাবা মাত্রই কাজ। পুলিশ যখন আসে ওদের জিজ্ঞাসাবাদ করতে, তখন একে একে ওরা সবাই পুলিশকে জানায় যে তীর্থর বৃন্দা বলে একজনের সাথে অ্যাফেয়ার আছে। তার জেরেই তীর্থর চন্দ্রিমার থেকে ডিভোর্স চেয়েছিল। সে ডিভোর্সের কথা চন্দ্রিমা মেনে নিতে পারেনি বলেই আজকে এই সুইসাইডটা করতে বাধ্য হয়েছে। পুলিশ যখন তীর্থকে জেরা করে তখন তীর্থ জানায় যে বৃন্দার সঙ্গে তার সব চুকে বুকে গেছে, আর তীর্থ চন্দ্রিমার কাছে ক্ষমাও চেয়েছে। এই কথাটা যখন পুলিশ ওই তিন বান্ধবীকে জানায় তখন ওদের তিনজনের মাথায় বাজ, কারণ এই ইনফরমেশনটা তো ওদের জানাই ছিল না। সেই মুহূর্তে ওরা কি করবে সেটা প্ল্যান করার জন্য ওরা তিনজন ক্যাফেতে দেখা করে। ক্যাফের একজন ওয়েটার সুরেশ কফি দিতে এসে চন্দ্রিমার কথা জিজ্ঞেস করলে ওরা বলে যে চন্দ্রিমা আর নেই, সে মরে গেছে। সেটা শোনার পর সুরেশকে ভেঙে পড়তে দেখে ওরা তো অবাক। তারপর ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে রবিবার চন্দ্রিমা খুব আপসেট ছিল তীর্থর অ্যাফেয়ার নিয়ে। সেদিন সে অনেক রাত পর্যন্ত সেই ক্যাফেতে বসেই ড্রিঙ্ক করছিল। রাতে ক্যাফে বন্ধ করার সময় সুরেশ এসে চন্দ্রিমাকে চলে যেতে বলে। চন্দ্রিমা উঠতে গিয়ে পড়ে গেলে সুরেশ তাকে ধরে বাইরে নিয়ে আসে এবং বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অ্যাড্রেস চায়। কিন্তু চন্দ্রিমা কনস্ট্যান্টলি বলে চলে যে ওর কোনো ঘর নেই, কোনো হাজবেন্ড নেই। চন্দ্রিমাকে তো সুরেশ রাস্তায় ছেড়ে দিতে পারে না, তাই সে তাকে নিজের ঘরে নিয়ে চলে আসে। এদিকে বর্তমান সময় তিন বান্ধবী চেপে ধরে সুরেশকে ওর সঙ্গে চন্দ্রিমার কি রিলেশন তা জানার জন্য। সুরেশ জানায় যে চন্দ্রিমার সঙ্গে একটা খুব পবিত্র সম্পর্ক ওর ছিল। দিদি ব্যঙ্গ করে সুরেশকে বলে যে এটা কি টুরুলা? সুরেশ বলে যে ঠিক তাই, এটা টুরুলা। এসব শোনার পর ওরা এই সিদ্ধান্তে আসে যে চন্দ্রিমার সঙ্গে নিশ্চয়ই সুরেশের কোনো ফিজিক্যাল রিলেশনশিপ ছিল। ওরা ঠিক করে যে চন্দ্রিমার মৃত্যুর জন্য সুরেশকে ওরা দায়ী করে। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে ওরা ইনফর্ম করে দেয় যে ওদের সন্দেহের তালিকায় আরও একজন আছে যাকে পুলিশ জেরা করতেই পারে। ওরা যখন এসব কথা আলোচনা করছিল তখন সুরেশ এসে ওদেরকে জানায় যে ওদের গেমের কথা সুরেশ সম্পূর্ণভাবে জানে। ওরা যদি সুরেশকে চন্দ্রিমার মৃত্যুর জন্য ফাঁসাতে চায় তবে ওরা সেটা পারবে না, কারণ সে পুলিশকে ওদের বিষয়ে সব কথা বলবে। ওরা তিনজন তখন বুঝতে পারে যে সুরেশকে ঘাটানোটা ঠিক হবে না। সুরেশ ওদের গেমের কথা পুলিশকে বলে দিলে ওরা বিপদে পড়তে পারে। অনেক ভাবার পরও ওরা কোনো নাম পায় না যাকে ফাঁসানো যেতেই পারে। ভাবতে ভাবতে ওরা ক্যাফে থেকে বেরিয়ে পড়ে। তারপর বিশাখা যায় সোজা চন্দ্রিমার বাড়িতে। রাস্তায় যেতে যেতে আরাত্রিকা, দ্বিতীয়, বিশাখা ভাবতে থাকে যে সুরেশের মতো হ্যান্ডসাম একজন ওদের তিনজনকে ছেড়ে চন্দ্রিমার প্রেমে পড়ল কি করে। রজনীগন্ধা নিয়ে বিশাখা যখন চন্দ্রিমার বাড়িতে পৌঁছয় তখন প্রথমে চন্দ্রিমার বর তীর্থ বিশাখাকে ঘরে ঢুকতে দিচ্ছিল না। দরজার সামনে দাঁড়িয়েই তীর্থ বিশাখার সঙ্গে প্রেমালাপ শুরু করে। হ্যাঁ, তীর্থর সঙ্গে অ্যাফেয়ার চলছিল বিশাখা। লুকিয়ে লুকিয়ে তীর্থর বাড়িতেই ওরা দেখা করত এবং সেই রিলেশনটা ফিজিক্যাল পর্যায়ের রিলেশন ছিল। যাই হোক, সেদিন বিকেলেই পুলিশ ওদের তিনজনকে একসাথে ডাকে চন্দ্রিমার বাড়িতে। সেখানে তীর্থর সঙ্গে একসঙ্গে জেরা করবে। তিন বান্ধবী ওদের বড়দের না জানিয়ে তীর্থর বাড়ি গিয়ে পৌঁছায় বিকেলবেলা। এদিকে প্রচণ্ড বিবেকের দংশনের জন্যই হয়তোবা বিশাখা যখনই চন্দ্রিমার বাড়ি যাচ্ছে তখনই চন্দ্রিমার বিখ্যাত হা হা হাসিটা সে শুনতে পাচ্ছে। পুলিশ আস্তে আস্তে জেরা শুরু করে ওদেরকে। ওদের কাছে কোনো যুক্তি নেই পুলিশকে দেবার। এমন সময় পুলিশ নিজে থেকেই সুরেশকে ডেকে ঘরের মধ্যে নিয়ে আসে। সুরেশকে দেখে ওদের তিন বান্ধবীর তো অবস্থা খারাপ। নিশ্চয়ই ওদের গেমের কথা সুরেশ পুলিশকে বলে দেবে, ওরা নিশ্চিত। তখন ওরা সুরেশ আর চন্দ্রিমার বিরুদ্ধে এটা ওটা বলে তীর্থর কান ভাঙানোর চেষ্টা করে। ওরা নিজেদের মতো করে সাজিয়ে বলে যে চন্দ্রিমার সঙ্গে সুরেশের একটা সম্পর্ক ছিল।
তারপর সুরেশ যখন জানতে পারে যে তীর্থর অ্যাফেয়ার চুকে বুকে গেছে এবং তীর্থ চন্দ্রিমার কাছে ঘুরে এসেছে, তখন সুরেশ চন্দ্রিমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং চন্দ্রিমার কাছ থেকে ব্ল্যাকমেলের টাকা না পেয়ে সুরেশ চন্দ্রিমাকে খুন করে। পুলিশ ওদের তিনজনকে একেবারেই বিশ্বাস করছিল না। যে রাতে চন্দ্রিমা মারা গেছিল সেই রাতে ওরা কি করছিল? পুলিশের এই প্রশ্নের উত্তরে ওরা জানায় যে যেহেতু রাত তাই তারা ঘুমোচ্ছিল। ওদের বরেরাও কি তাদের সাথে ছিল? এই প্রশ্নের উত্তরে ওরা জানায় যে ওদের বরেরা তিনজন বাড়িতে ছিল না। সুমিত গেছিল ওর পিসির বাড়ি, অনির্বাণ অফিসের পার্টি, আর ধ্রুব গেছিল পোকার নাইটে। ওদের সঙ্গে কথাবার্তা হয়ে যাবার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য সুরেশকে নিজেদের গাড়িতে তুলে পুলিশ স্টেশনে নিয়ে যায়। রাস্তায় যেতে যেতেই সুরেশ ওই তিন বান্ধবীর গেমের কথা পুলিশকে জানিয়ে দেয়। সঙ্গে এটাও জানায় যে ওই তিন বান্ধবীর সঙ্গে ওই তিন বান্ধবীর হাজব্যান্ডরাও এই খেলার সঙ্গে যুক্ত। চন্দ্রিমা সুরেশকে সব কথাই বলেছিল। এদিকে দেখানো হয় যে মেয়েরা বাড়িতে আসতে তাদের বরেরা ওদের উপর খুব রাগারাগি শুরু করে। বলে যে পুলিশ ফোন করেছিল ওদের জেরা করতে চাইছে। দিদিদেরকেও যে জেরা করা হয়েছে সেটা ওরা ওদের হাজবেন্ডদের কেন জানায়নি। এটা যে হতে পারে তা বিশাখারা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল। তাই চন্দ্রিমার বাড়ি থেকে বেরিয়ে আসার পথে ওরা তিনজন আবার একটা মিটিং করেছিল। ওরা একে অপরের কাছে স্বীকার করেছিল যে ওরা তিনজনই চন্দ্রিমার থেকে হেরে যেতে চায়নি বলে চন্দ্রিমাকে সব মিথ্যা কথা বলেছে। আসলে ওদের বরেদের পরিবর্তিত ব্যবহার ওরা বুঝতে পারছিল। বরেরা যে ওদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেটা ওরা খুব ভালো করে বুঝতে পেরেছিল। তারপর ওরা আস্তে আস্তে স্বীকার করে নেয় যে যেদিন চন্দ্রিমা মারা গেছিল সেদিন ওদের বরেরা নিজেদের প্রেমিকাদের সঙ্গে দেখা করতে রাতে এসেছিল। একটা একটা গোল্ড চেনও এনেছিল সবাই ওদেরকে দেখার জন্য। মেয়েরা যখন চেনগুলি বের করে একে অপরকে দেখায় তখন বোঝা যায় যে তিনটি একই ধরনের চেন। তখন আর ওদের বুঝতে বাকি থাকে না যে ওদের হাজবেন্ডরাও ওদের মতোই একটা গেমের সঙ্গে যুক্ত। কিন্তু আসল ঘটনাটা কি তাহলে? কখনই বা ওদের হাজবেন্ডরা গেমের অঙ্গ হয়ে পড়ে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন তিন বান্ধবী গেমটা শুরু করতে অনিচ্ছা প্রকাশ করছিল ঠিক তখনই চন্দ্রিমা বান্ধবীদের বড়দের ডেকে বলে যে তীর্থ একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। এখন ওরাই পারে একমাত্র চন্দ্রিমাকে রক্ষা করতে। ওরা যদি গিয়ে তীর্থকে বোঝায় তাহলে নিশ্চয়ই তীর্থ এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। সেভাবেই ওদের প্রথম দিন অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল। আর চন্দ্রিমা ওদের স্ত্রীদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে গেম শুরু হয়ে গেছে। দ্বিতীয় দিন বড়েরা সবাই মিলে তীর্থকে বোঝাতে যায় ওর বাড়ি। এভাবেও দ্বিতীয় দিন ওদের বাড়ি ফিরতে দেরি হয়। তার কিছুদিন পর যখন তীর্থ সম্পর্ক থেকে বেরিয়ে এসে চন্দ্রিমার কাছে ক্ষমা চায় তখন চন্দ্রিমা আবার বান্ধবীদের বড়দের ডাকে ওদের ধন্যবাদ জানানোর জন্য। চন্দ্রিমা তখন ইচ্ছাকৃতভাবে ওদেরকে গেমের কথা বলে যেটা ওদের স্ত্রীরা খেলছিল। ওদের সঙ্গে চন্দ্রিমার একে একে কথাবার্তা চলার সময় তারা প্রত্যেকে অস্বীকার করে যে ওদের ওয়াইফ কখনোই এরকম একটা গেমের সঙ্গে যুক্ত থাকতে পারে না। চন্দ্রিমা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটা জানার জন্য একটা বুদ্ধি চন্দ্রিমায় ওদের বাতলে দিয়েছিল। বুদ্ধিটা এরকম যে প্রত্যেকেই একই ধরনের গিফট ওদের গার্লফ্রেন্ডদের দেবে আর সেই গিফটগুলো ওদের হ্যান্ডব্যাগে রাখতে বলবে। সেই মতোই ওরা চন্দ্রিমার দেওয়া চেইন নিয়ে নিজেদের গার্লফ্রেন্ডদের সেই রাতে দিতে এসেছিল, দিয়েও ছিল। গিফটগুলো দিয়ে চন্দ্রিমা আবার ওর বাড়ি ফিরে গিয়ে অপেক্ষা করতে বলেছিল। চন্দ্রিমার কথা মতোই তিন মূর্তি কাজ করছিল, কিন্তু সেই রাতে চন্দ্রিমার বাড়ি যাবার পরও ওদের আর চন্দ্রিমার সঙ্গে দেখা হয়নি। ড্রয়িং রুমে ওরা অনেকক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে এসেছিল। বর্তমান সময় দাঁড়িয়ে যেসব ঘটনা সুরেশ জানে তার সবটাই পুলিশ ইন্সপেক্টরকে সে জানায়। ইন্সপেক্টর বোঝে যে শুধু তিন বান্ধবী নয়, চন্দ্রিমাও খুব সাংঘাতিক ধরনের মহিলা। তখন সুরেশ বলে যে চন্দ্রিমা এত সব কিছু করতো না যদি না একদিন ঘরে গিয়ে সে তীর্থ আর বিপাশাকে কম্প্রোমাইজিং পজিশনে দেখতে পেত। তারপর স্বভাবতই চন্দ্রিমার মন ভেঙে যায় এবং সে তখনই নতুন করে একটা গেম প্ল্যান করতে শুরু করে। সেই গেমে শুধু বান্ধবীদের নয় তাদের বরদেরও যুক্ত করে নেয়।
বরের আর থাকতে না পেয়ে ওদের স্ত্রীদের হ্যান্ডব্যাগ সার্চ করলে 3 জনের ব্যাগের থেকেই পাওয়া যায় সে একই ধরনের চেন ও লকেট। ওরা যখন স্ত্রীদের প্রশ্ন করে যে এই জিনিস ওরা কোথায় পেল, তখন প্রত্যেকে বলে যে এটা তাদের চন্দ্রিমা দিয়েছে। এটা ওরা আগেই আলোচনা করে স্থির করে নিয়েছিল। 3 বান্ধবী প্ল্যান করেছিল যে যেরকম করে হোক সংসারটাকে ওদের বাঁচাতেই হবে, আর তার জন্য যে পন্থা তারা বাছে সেটা হলো হাজবেন্ডদের উল্টো আক্রমণ করা, কারণ ওরা জানতো অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। তার জন্য ওরা প্রথমে নিজের বরেদের অ্যাফেয়ারের কথা বলে অ্যাটাক করে এবং পরে কান্নাকাটি করে সিম্প্যাথি নেয়। মানে ব্যাপারটা এমন হয় যে বরেরাই দোষী আর ওরা সবাই ধোয়া তুলসী পাতা। যদিও বিশাখার সিরিয়াস অ্যাফেয়ার ছিল তীর্থর সাথে, বৃন্দা তো একটা বাহানা। সে যাই হোক, পুলিশ তো ওদের মাথার উপর নাচছিল, পুলিশকে তো বলতেই হবে যে বরেরা ছিল কোথায় সেই রাতে। ওরা যে চন্দ্রিমার বাড়িতে ছিল সেটা তো কখনোই বলা যাবে না। পরের দিন যখন পুলিশ ওদের জেরা করতে আসে, তখন বিশাখা দিদি এবং আত্রেই জানায় যে ওরা ওদের বয়ফ্রেন্ড যথাক্রমে সুমিত, অনির্বাণ এবং ধ্রুবর সঙ্গে রাত কাটিয়েছিল। তাতে করে পুলিশের আর কিছুই বলার থাকে না। এদিকে লাস্ট সিনে দেখা যায় যে সুরেশকে কেউ মেরে ঘরে রেখে গেছে। এভাবে এই সিরিজটা শেষ হয়ে যায়। নেক্সট সিরিজ রিভিউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ট্রেলার দেখে মনে হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।